প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 4। ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। তাইওয়ানকে রেকর্ড $1100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, থাকবে অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন তাইপের সামরিক সম্পর্ক নিয়ে চীনের নিন্দা। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইস্যুতে কূটনৈতিক তৎপরতা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, উপত্যকায় ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান। এবং ডেথ সেলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দাবি সন্তানদের, পিটিআই নেতার সঙ্গে সাক্ষাতে বারবার পুলিশি বাধা, 400 জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। আন্তর্জাতিক সময়ের আগে শুরুতে দেশের খবর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের এই দেশের গণতন্ত্রের রক্ষা কবচ, আমাদের আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ, তাকে এক নজর দেখার জন্য আমরা গণতন্ত্র অবমুক্ত করতে পেরেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ 16-17 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের। তো সুতরাং আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হচ্ছে তাকে ছাড়িয়ে যায়, এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সময় মতো দেশের সকল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সকলের সাথে, এবং বিদেশি মিডিয়াও যারা এখানে কর্মরত আছে, কার্যকর আছে, তাদের সকলের সাথে কথা বলুন। আপনারা জানতে পারবেন। আমরা একটু নকশাগুলো চূড়ান্ত করি। কয়টা নাগাদ তুমি অবতরণ করবেন? বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেইটাতেই উনি আসছেন, এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। সংবর্ধনা 300 ফিটে দেওয়া হবে এমন একটা নিউজ। আমরা জায়গাগুলো দেখছি, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে, এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা আপনারা জানতে পারবেন। আমার আর কিছু, এটা শেষ। ভাইয়া, অভ্যর্থনা যে কমিটি, আপনাদের কাজের কি অগ্রগতি কতটুকু হয়েছে? গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সালাউদ্দিন আহমেদের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এদিকে ভেনেজুয়েলার তেলের আসল মালিক যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন ট্রাম্পের শীর্ষ দূত স্টিফেন মিলার। এই টানাপোড়েনের মধ্যেই প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন সেনাদের হামলায় 4 জন নিহত হয়েছেন। মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনারা একের পর এক হামলা চালাচ্ছে নৌযানে। এর ধারাবাহিকতায় বুধবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েকজন নিহত হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ওয়াশিংটনের সামরিক চাপ ও কারাকাসের একরোখা অবস্থান, দুই মিলে ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক। মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা না মানার সিদ্ধান্ত হয়। ভোটের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাংবাদিকদের বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ সব ধরনের বাণিজ্য চালিয়ে যাবে।
no duraría ni 47 horas. নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিষিদ্ধ কোনো তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলান তার বিশেষ দূত স্টিফেন মিলারও। তার দাবি, মার্কিন প্রতিষ্ঠানের শ্রম ও অর্থের বিনিময়ে ভেনেজুয়েলার পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। এ সময় দেশটির তেল বাণিজ্যের আসল মালিক যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন তিনি। এই চুরি করা বাণিজ্য থেকে উপার্জিত অর্থ সন্ত্রাস ও মাদকের পেছনে ঢালা হচ্ছে বলেও দাবি তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যেন রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে মার্কিন ও রুশ প্রতিনিধিরা চলতি সপ্তাহে ফ্লোরিডায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনা হুমকি মোকাবেলায় তাইওয়ানকে $1110 কোটি অস্ত্রের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই ঘোষণা দেওয়া হয়। তাইওয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি। এছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় 8 ধরনের অত্যাধিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স, হাওয়েটজার কামান, জ্যাভলিন ট্যাঙ্ক ও আত্মঘাতী ড্রোন। ওয়াশিংটন তাইপের সামরিক সম্পর্ক ও অস্ত্রের চুক্তির বিষয়ে নিন্দা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তাইওয়ান ইস্যুতে টানাপোড়েন চললেও চীনের সঙ্গে সংলাপের পথ খোলা আছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে চীন জাপান সম্পর্ককে স্থিতিশীল ও সুন্দর রাখতে কাজ করে চলেছেন বলে জানান তাকাইচি। এর আগে গত 7 নভেম্বর তাইওয়ান ইস্যুতে বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই চীন তীব্র প্রতিক্রিয়া জানায়, তবে তার এই মন্তব্য টোকিও বেইজিংয়ের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তাকাইচি। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে থানি জানান, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানো অনেক জরুরি। এদিকে দুর্যোগের গাজায় মৃত্যু ও সহিংসতার জন্য ইসরায়েলের সহিংস নীতি দায়ী বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালীন আর যুদ্ধবিরতির চিত্রের খুব একটা পার্থক্য নেই। আগেও খাবারের জন্য এভাবেই হাহাকার করতেন গাজার বাসিন্দারা, এখনও সেই একই অবস্থা। উপত্যকাটির নুসেরাত অঞ্চলে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ মেলায় দুমুঠো খেয়ে বেঁচে থাকায় যেন দায়। ক্ষুধার্ত বাসিন্দাদের কাছে না আছে খাদ্য, না আছে অর্থ। পরিস্থিতি ভয়াবহ। আমি জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে যেতে চাই না, সেখানে খাবার বা পানি নেই। এদিকে গাজায় শীত ও বন্যায় পর্যাপ্ত ত্রাণ না পেয়ে মারা গেছে বহু মানুষ। এজন্য ইসরায়েলের নৃশংস নীতি ও অবরোধকে দায়ী করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এর মধ্যে গাজায় দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কাতারের প্রধানমন্ত্রী আল থানির বৈঠক হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অগ্রগতি। বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানো জরুরি। গাজায় স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে ইসলামাবাদের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক করতে পারেন। গেল 6 মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। বার্তা সংস্থা রয়টার্সের জরিপ, কঠোর শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ায় হারাচ্ছেন জনসমর্থন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার 2 ছেলে। স্কাই নিউজের দেয়া সাক্ষাৎকারে তার শঙ্কা প্রকাশ করে বলেছেন, হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পাবেন না। এর আগে ইমরানের বোনদের নেতৃত্বে কর্মসূচির ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয় ইমরানের 3 বোন সহ প্রায় 400 জনের বিরুদ্ধে। এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বারবার জলকামান ব্যবহারকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবারের সদস্যরা। এবার ইমরান খানের 2 ছেলে কাশিম খান ও সুলেমান খান স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ছেলেদের অভিযোগ, কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে তা তুলে ধরে কাশিম বলেন, ইমরান খান 2 বছরেরও বেশি সময় ধরে একাকী একটি সেলে বন্দী। সেখানে তাকে নোংরা পানি পান করতে হচ্ছে। তার আশপাশে থাকা কয়েকজন বন্দী হেপাটাইটিসে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুরো কারাগারের পরিবেশই অত্যন্ত নাজুক। 2 ছেলেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন অবস্থায় হয়তো বাবার সঙ্গে তাদের আর কখনোই দেখা হবে না। আগামী মাসে দেশে ফিরতে পারেন ইমরান খানের 2 ছেলে। বাবা নিজেই বলেন, পাকিস্তানকে দুর্নীতি থেকে মুক্ত করতে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি যদি ইংল্যান্ডে এসে আমাদের কাছে থাকতেন, আমি জানি তার ভেতরে একটা গভীর যন্ত্রণা আর তীব্র কষ্ট থেকে যেত, এই ভেবেই যে তিনি নিজের দেশকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে এসেছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের সামনে অবস্থান নেন তার বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর চলা এই কর্মসূচি ভোররাতে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়। পুলিশি অভিযানের পর সন্ত্রাস বিরোধী আইনে ইমরানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ অভিযোগ করেছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নেতার সঙ্গে পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। দলটির দাবি, জলকামানে রাসায়নিক মেশানো পানি ব্যবহার করা হয়েছে এবং নারী ও বয়স্কদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। উচ্চচাপের জলকামান ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শান্তিপূর্ণ সমাবেশ ভাঙতে বারবার জলকামানের ব্যবহার জনগণের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশ জুড়ে তার প্রতি সমর্থন নেমে এসেছে 39%। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ জরিপ বলছে, অর্থনীতি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগেই জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। মূল্যস্ফীতি, শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ার প্রভাব পড়েছে তার জনপ্রিয়তায়। দ্বিতীয় মেয়াদে গদিতে বসার পর নানা পদক্ষেপ নিয়ে আলোচনায় থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলেছে নানা সমালোচনা। ভাটা পড়তে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তায়ও। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে, ট্রাম্পের সার্বিক কাজকে সমর্থন করছেন মাত্র 39% মার্কিন নাগরিক। ডিসেম্বরের শুরুতে এই হার ছিল 41% আর নভেম্বরের মাঝামাঝিতে নেমেছিল 38%। 3 দিনব্যাপী অনলাইন জরিপে অংশ নেন 1016 জন প্রাপ্তবয়স্ক নাগরিক।
ক্ষমতা গ্রহণের সময় 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এই মান কমতে শুরু করে। জরিপে অর্থনীতি ব্যবস্থাপনায় তার প্রতি সমর্থন নেমে এসেছে 33%। চলতি বছরে সবচেয়ে কম সমর্থন পাওয়া খাত এটি। সাম্প্রতিক সরকার শাটডাউন ও নতুন শুল্ক নীতিকে এই পতনের বড় কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। তাদের মতে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ধাক্কা লেগেছে, নিয়োগ কমেছে, বেড়েছে সাধারণ মানুষের উদ্বেগ, আর এতেই মার্কিন নাগরিকদের বিশ্বাস হারাচ্ছেন 79 বছর বয়সী প্রেসিডেন্ট। দলীয় ভিত্তিতে ট্রাম্প এখনও রিপাবলিকান ভোটারদের মধ্যে শক্ত অবস্থানে আছেন। সার্বিক কাজে তার প্রতি সমর্থন 85% থাকলেও অর্থনীতিতে দলীয় সমর্থন নেমেছে 72%, যা মাসের শুরুতে ছিল 78%। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার উদ্যোগে সমর্থন দিয়েছেন মাত্র 27% মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর শোক আর ক্ষোভে স্তব্ধ দেশটি। সৈকতের অস্থায়ী স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। এদিকে হামলায় মূল অভিযুক্তের ভারতের হায়দ্রাবাদের বাড়ি 2 দিন ধরে তালাবদ্ধ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতের রোববারের ভয়াবহ সেই ঘটনায় এখনও রয়ে গেছে আতঙ্ক। এরপরও নিহতদের স্মরণে ঘটনাস্থলে সমবেত হন হাজারো মানুষ। স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগতরা প্রদীপ জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, কেউ আবার গান গাইতে গাইতে শোক প্রকাশ করেন। নিহতদের স্মরণে সিডনির বিভিন্ন স্থানেও ছিল প্রার্থনা আর স্মরণ সভা। হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। বলেন, কাপুরুষের মতো হামলা চালিয়ে অস্ট্রেলিয়াকে বিভক্ত করা যাবে না। বন্দুক হামলায় অভিযুক্তদের একজন ভারতীয় পাসপোর্টধারী সাজিদ আকরাম নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। হায়দ্রাবাদে তার পৈতৃক বাড়িটি এখন তালাবদ্ধ। পরিবার তার উগ্র মানসিকতার বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছেন ভারতীয় পুলিশ। এদিকে ঘটনার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হামলাকারী নাভিদকে পাকিস্তানি বংশোদ্ভূত বলে দাবি করে। তবে একে অপপ্রচার দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে ফিলিপিন্সের ম্যানিলায় নানা আয়োজন। বাড়িঘরে বর্ণিল আলোকসজ্জা, কৃত্রিম তুষারপাতের আনন্দে মেতেছে শিশুরা। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বুধবার পাশ হওয়া এই বিলে বলসোনারোর 27 বছরের কারাদণ্ড কমিয়ে প্রায় 2 বছর করার কথা বলা হয়েছে। বিলটি নিম্নকক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পাঠানো হচ্ছে। তবে লুলা এটি আইনে পরিণত করবেন নাকি ভেটো দেবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি। বিলে 2023 সালের জানুয়ারিতে সংঘটিত দাঙ্গায় দোষী সাব্যস্তদের জন্য সাজা কমানোর বিষয়টি রাখা হয়েছে। এ সময় বলসোনারোর সমর্থকেরা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও কংগ্রেস ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। স্পেনে আদালতের নির্দেশে অভিবাসন প্রত্যাশীদের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির বাদালোনা শহরে পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সরিয়ে দেয় স্থানীয় পুলিশ। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ভবনটির বাসিন্দাদের। কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির যুক্তি দিলেও বিকল্প আশ্রয় না থাকায় বাড়ছে মানবিক সংকট। দশকের পর দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসী প্রবাহ সামলাচ্ছে স্পেন। এবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলে আদালতের নির্দেশে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বার্সেলোনার পাশের শ্রমজীবী শহর বাদালোনায় একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসীকে সরিয়ে দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। 2023 সাল থেকে ভবনটিতে বসবাস করছিলেন সাব সাহারান অভিবাসীরা। তাদের বেশিরভাগই সেনেগাল ও গাম্বিয়া থেকে যাওয়া, অনেকেরই বৈধ কাগজপত্র নেই। আগে থেকে উচ্ছেদের খবর জানায় পুলিশ ঢোকার আগেই বেশিরভাগ বাসিন্দা সরে যান। বাদালোনার মেয়র জানান, প্রায় 400 অবৈধ দখলদারকে উচ্ছেদের প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। তবে অভিবাসীদের আইনজীবীর দাবি, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না থাকায় বহু মানুষ রাস্তায় ঘুমাতে বাধ্য হবেন।
স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি, ভবনটি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। 2020 সালে একই শহরে অবৈধদের বসবাসরত একটি কারখানায় অগ্নিকাণ্ডে 4 জন নিহত হন। এদিকে অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের সামাওয়া মরুভূমিতে বদলাচ্ছে ক্যাম্পিংয়ের ধারণা। চলছে পরিবারসহ মরুভূমিতে রাত কাটানোর আয়োজন। সংগঠিত ক্যাম্পিং ট্রিপ চালু করেছে মাসকাত নামের ক্যাম্প। ইরাকের সামাওয়া মরুভূমির বালির ঢিবি পেরিয়ে গাড়িবহর এগিয়ে যায় ক্যাম্পের দিকে। খোলা আকাশ, উট আর বিস্তীর্ণ প্রান্তর, এই পরিবেশেই গড়ে ওঠে অস্থায়ী তাঁবু। পরিবারসহ ক্যাম্পাররা উপভোগ করেন মরুভূমির প্রকৃতি। মাকসাদ ক্যাম্পের প্রতিষ্ঠাতা জানান, 3 বছর আগে পরিবার ভিত্তিক ক্যাম্পিং শুরু করায় শুরুতে আপত্তি ছিল স্থানীয়দের। আর্থিক ক্ষতিও হয়েছে, তবে লক্ষ্য ছিল সমাজে ক্যাম্পিংয়ের গুরুত্ব বোঝানো। ক্যাম্পে রয়েছে তীরন্দাজ, ভলিবল, আড্ডার আয়োজন। রাত নামলে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসে খেলা আর আড্ডায় মেতে ওঠেন ক্যাম্পাররা। অনেকে বলছেন শহরের কোলাহল আর কাজের চাপ থেকে দূরে থাকার সুযোগ মিলছে। বিদেশের মরুভূমি ক্যাম্প থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ। আয়োজকদের আশা, দেশীয় পর্যটনের পাশাপাশি ইরাকের মরুভূমি একদিন আকর্ষণ করবে বিদেশি দর্শনার্থীদেরও। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বড়দিন সামনে রেখে ফিলিপিন্সের ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলো আর রঙে সাজিয়েছে একটি পরিবার। ঝলমলে আলো আর কৃত্রিম তুষারপাতের আনন্দে মেতেছে শিশুরা। এই আয়োজন এখন আশেপাশের মানুষের জন্য বড়দিনের বিশেষ আকর্ষণ। আর মাত্র কয়েকদিন পরে খ্রিস্ট ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উদযাপনে বিশ্বজুড়ে চলছে নানা প্রস্তুতি। নানা রঙের আলোয় ভরে উঠেছে রাস্তাঘাট আর ধর্মীয় উপাসনালয়গুলো। আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলোয় আলোকিত করেছে একটি পরিবার, যা বাড়িটিকে পরিণত করেছে উৎসবের কেন্দ্রে। রঙিন ক্রিসমাস লাইট আর সাবানের বুদবুদ দিয়ে তৈরি কৃত্রিম তুষার শিশুদের জন্য তৈরি করেছে ভিন্ন পরিবেশ। সন্ধ্যা নামলেই ঝলমল করে ওঠে পুরো বাড়ি। বাড়ির মালিক 66 বছর বয়সী ভিজুয়াল শিল্পী মার্গি অর্গানো জানান, 2020 সাল থেকে এই আয়োজন শুরু করেন তিনি। দাদি হওয়ার অপেক্ষা থেকেই শিশুদের আনন্দ দিতে এমন আয়োজনের ভাবনা আসে তার। আমার নাতনি জন্মের আগেই এই আয়োজনের ভাবনা মাথায় আসে। করোনা মহামারীর সময় অনেক শিশু বাইরে যেতে পারছিল না। যেহেতু এটি একটি খোলা জায়গা, তাই তাদের জন্য একটু আনন্দ আর বিনোদনের ব্যবস্থা করতে চেয়েছিলাম। এটা আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ মন থেকে আমি নিজেও একজন শিশু। 2020 সপ্তাহের ছুটির দিনে আশেপাশের এলাকা থেকে বাবা মায়েরা তাদের শিশুদের নিয়ে আসেন এখানে। অনেকেই আলো দেখেন, কেউ আবার কৃত্রিম তুষারের মধ্যে খেলাধুলা করে সময় কাটান। পরিবারগুলোর জন্য এটি স্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 4। ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্যে চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। তাইওয়ানকে রেকর্ড $1100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। থাকবে অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন তাইপের সামরিক সম্পর্ক নিয়ে চীনের নিন্দা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।